তোমরা সবাই ক্র্যাক ডব্লিউবিসিএস বইটা দেখেছো। তো ক্র্যাক ডব্লিউবিসিএস বইটায় কী আছে বা কতটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ডব্লিউবিসিএস পিলি এবং মেন্সের জন্য 2023, এটা 2022 সালে যেহেতু কতটা গুরুত্বপূর্ণ, তো সেই বিষয়ে আমি আজকে আলোচনা করব। তো শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমেই বলে নিই, এই ক্র্যাক ডব্লিউবিসিএস বইটার আমি পার্ট পার্ট করে ভাগ করে নিয়েছিলাম। কেন নিয়েছিলাম তার আমার আগের ভিডিওতে দেয়া আছে। তো এটা প্রথমে আমি একটা ভাগ করে নিয়েছি। এটা ইতিহাস, মডার্ন ইন্ডিয়া এবং মেডিয়েভাল ইন্ডিয়া দুটো একসাথেই ভাগ করে নিয়েছি। তারপর লাইফ সায়েন্স মানে প্রতিটা, পদার্থবিদ্যা, তারপর ইংলিশ, এরকমভাবে ভাগ করে নিয়েছি কারণ আমার পড়ার সুবিধার জন্য। তো পড়তে অসুবিধা হচ্ছিল ওই জন্য। এইবার জেনে নেওয়া যাক জেনারেল স্টাডিজ বা ক্র্যাক ডব্লিউবিসিএসের মূল বিষয়বস্তুটা কী। তো এই ডব্লিউবিসিএসটা সবাই ভালো বলে কেন, সবাইকে কিনতেও কেন রিকমেন্ড করে। তোমাদের যাদের বই আছে প্রতিটা সাবজেক্টের আলাদা আলাদা করে, তারাও কিনবে কি না কিনতে হবে না, সেই বিষয়ে আমি সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব। তো দেখতে থাকো। এখানে দেখতে পাচ্ছ ক্র্যাক ডব্লিউবিসিএস জেনারেল স্টাডিজ, এক পেজ ফাঁকা। ফাঁকা বলতে এখানে দাম ফেলা আছে 1200, আমি অনলাইন থেকে নিয়েছিলাম 800 সামথিং এরকম নিয়েছিল। এবার কীরকমভাবে ইউনিক ফিচার অফ দ্য বুক বলে এই বইটার কী ফিচার আছে সেইটা বলা আছে। আমরা যখন ফোন কিনতে যাই না কোনো জায়গায়, বা অনলাইনে অর্ডার করি ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক্সের জিনিস, কী কী ফিচার থাকে সব বলে দেওয়া থাকে, এই বইটায়ও ওরকমভাবে বলা আছে। তারপর চিপ এডিটর কী বলছে সেই বিষয়ে একটা পেজ আছে। তারপর কন্টেন্ট দেওয়া আছে। কন্টেন্টটা এটা দেওয়া আছে প্রথম থেকে কী কী আছে, এই সারা বইটা কী আছে, তোমরা কীভাবে ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, জিওগ্রাফি অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান ইকোনমি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ কম্পোজিশান, জেনারেল নলেজ বা জিকে, এই সবগুলো এই 10টা সাবজেক্ট এতে পাবে, সব কিছু কিছু করে দেওয়া আছে। তারপর তোমরা চলে আসো পরের পেজে দেখো সিলেবাস দেওয়া আছে। ডব্লিউবিসিএস পিলি এবং মেন্সের সিলেবাস সেটা দেওয়া আছে। তো সিলেবাসের মানে নাম্বার ভাগ কত করে, নাম্বার কোন সাবজেক্টে, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা আছে। তোমরা যদি চাও যে যদি বলো যে ডব্লিউবিসিএসের সিলেবাসটা নিয়ে আলোচনা করতে, নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, আমি ওটা আলোচনা করে দেবো একটা পরের ভিডিওতে। তারপরে দেখো বইটা কিন্তু অনেক মোটা, 2 কেজি, অনেক মোটা হবে, এই এতটা মোটা মতন হবে, অনেক ভারী, ঠিক আছে। তো সেটা যাই হোক, তারপরে এটাই গেল গিয়ে এবার সিলেবাসটাও হলো। তারপরে আছে টপার্স টক মানে হাউ টু ক্র্যাক ডব্লিউবিসিএস, সেই সম্বন্ধে দীপাঞ্জন জানা, ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ ব্যাচ 2017 র্যাঙ্ক 2, তিনি কিরমভাবে পড়ে ডব্লিউবিসিএস হয়েছিলেন, ডব্লিউবিসিএস অফিসার হয়েছিলেন, সেই বিষয়ে মতামত দেওয়া আছে। তো তারপর চলে আসি, এটা ইংরাজিতে লেখা, ঠিক আছে। তোমরা ডব্লিউবিসিএস যেহেতু প্রিপারেশান নিচ্ছি, ইংরাজি তো জানতে হবে কিছুটা হলেও। তো এটা তার আর এক পেজ আছে, আর এক পেজ, ঠিক আছে। তারপর এটা সাদা পেজ ফাঁকা। তারপর আরেকজন আছে টপারস্টার হাউ টু ক্র্যাক ডব্লিউবিসিএস, উত্তম উত্তম গাইডাইন নাকি গাইডাইন হবে হয়তো, জানি না, যাই হোক। এই ডব্লিউবিপিএস ব্যাচ 2017, এর র্যাঙ্ক 3, এনার র্যাঙ্ক 2 ছিল, এনার র্যাঙ্ক হচ্ছে 3। এটা ইংরাজিতে লেখা আছে, ইংরাজিতে প্রথম পেজ, দ্বিতীয় পেজ। এটার কী উচ্চারণ হবে তোমরা কমেন্ট করে ভয়েস না, ঠিক আছে, পরে হোয়াটসঅ্যাপ নাম্বার সেন্ড করবো, ভয়েস করে পাঠাবে। এবারে কীরকমভাবে হবে, উত্তম ঘরিয়ান নাকি ডব্লিউবিপিএস। তারপর স্টকস বলে আরেকটা দেওয়া আছে, ঠিক আছে। তো এটা কী দেওয়া আছে, এটা বাংলাতে লেখা আছে, ঠিক আছে, এটা বাংলাতে
লেখা আছে। তো ওই কী কী বই পড়তে হবে, প্রতিটা বই ইনি কী কী বই পড়েছিলেন সেই বিষয়ে বলেছেন যে ইতিহাসে কি পড়েছিলেন। ইতিহাসে ইনি পড়েছিলেন পুনামদালাল ধাইয়া, রাজীব আহির আর আরিহান জিএস পেপার, এইগুলো ইনি পড়েছিলেন। তো তারপর আছে ডেডিকেটেড টু সত্যেন্দ্রনাথ নাকি সাবিতেন্দ্রনাথ রয়। তারপর আছে প্রথম পেজ আছে ভারতের ইতিহাস বলে একটা পেজ আছে, পুরো এটা হেডলাইন। তারপর ভারতের ইতিহাস শুরু হচ্ছে। ভারতের ইতিহাস শুরু হওয়ার প্রথম থেকে কি আছে দেখো, কন্টেন্ট। ভারতের ইতিহাসের কটা অধ্যায় আছে? 17টা অধ্যায় কমপ্লিট করেছে এখানে। তো 17টা অধ্যায়ের ভিতর কি কি আছে দেখো, প্রাচীন ভারত, ভারতীয় সভ্যতার উদয়, প্রতিবাদী আন্দোলন, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, রাজনৈতিক আধিপত্যের যুগ, কর্তৃত্বের সংগ্রাম, দাক্ষিণাত্য দক্ষিণ ভারত রাজ্য, এক নজরে প্রাচীন ভারতের ইতিহাস, কিছু গুরুত্বপূর্ণ তথ্য, মধ্যযুগ ও ভারতবর্ষ ও সুলতানি যুগ, আঞ্চলিক শক্তির উত্থান, ধর্মীয় আন্দোলন, মুঘল যুগ, এক নগরে মধ্যযুগীয় ভারতের ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ তথ্য, মোগল যুগের শেষ অধ্যায়ের আঞ্চলিক শক্তির উত্থান, ইউরোপীয় বণিকদের কার্যকলাপ, ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের অগ্রগতি, সাংস্কৃতিক প্রেক্ষাপট, ইংরেজ রাজত্বকালে রাজস্ব ব্যবস্থা, প্রশাসনিক সংস্থার সংস্কারিক আইন। ঠিক আছে, এগুলো হচ্ছে কন্টেন্ট। এই প্রতিটা বিষয় লেখা আছে, মোটামুটি সব চ্যাপ্টার মানে কভার করেছে। তারপর কি আছে, প্রথম অধ্যায়টা শুরু হচ্ছে, একটা অধ্যায় দেখিয়ে দিচ্ছি, তারপর তোমরা বুঝতে পারবে যে বাদবাকি এই 17টা অধ্যায় কীরকমভাবে লেখা আছে। তো প্রথম থেকে ধরেছে প্রাচীন ভারত অধ্যায় নম্বর 1, একটা ছক করে দেওয়া আছে। তারপর এক লাইনের উত্তর, ভারতের নৃতত্ত্বের জাদুঘর বলেছেন ভিনসেন্ট স্মিথ। এটা কোনো ডিটেলসে নয়, এক লাইন করে উত্তর দেওয়া আছে। ভারতের হিমালয়ের মানসকন্যা, হিমালয়ের কয়েকটি গিরিপথ, খাইবার, বোলান, গোমাল, খোজাক, এগুলো হচ্ছে এক লাইন করে দেয়া আছে। তো এরকমভাবে অনেক প্রশ্ন দেওয়া আছে, শর্ট কোশ্চেন দেওয়া আছে, যেটা কি না এই শর্ট কোশ্চেনগুলো কোথা থেকে দেওয়া আছে বা এই সম্পর্কে কোথায় লেখা আছে, তো তোমরা বুঝতে পারবে। তো এগুলো দেখছো। তারপরে এই 1-1.5 পৃষ্ঠা পরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ডব্লিউবিসিএস অ্যান্ড আইএস। প্রিভিয়াস ইয়ার যে আমরা কোশ্চেন দেখি ডব্লিউবিসিএস এবং আইএসের, সেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার দেখো এখানে লেখা আছে হু কম্পোস্ট এলাহাবাদ প্রশস্তি, কে এলাহাবাদ প্রশস্তি রচনা করেছিলেন? বসুমিত্রা। এখানে দেখবে বসুমিত্রা সম্বন্ধে কিছু লেখা আছে, মানে এই আগের প্রিভিয়াস ইয়ার্স রিলেটেড এখানে লেখা আছে, এগুলো লেখা আছে। তুমি এগুলো করতে পারলে প্রিভিয়াস ইয়ার্সটা কিছুটা কমপ্লিট হয়ে যাবে। মানে এগুলো প্রিভিয়াস ইয়ারে যেগুলো অপশান দেওয়া আছে বা আছে সেই বিষয়ে এখানে লেখা আছে। এই পুরো ডব্লিউবিসিএস মেন 2020 পর্যন্ত দেওয়া আছে, যেহেতু এটা আগের বছরের বই। ঠিক আছে, তো আমি কোনো বই ঠিকঠাক না পড়ে রিভিউ করি না, ঠিক সেরকম এই আইএসেরও প্রশ্ন দেওয়া আছে, আইএস আর ডব্লিউবিসিএস। ঠিক আছে, তারপরে হচ্ছে ভারতীয় সভ্যতার উদয়। আর একটা ভালো কথা, এদের ম্যাপ দেওয়া আছে, ম্যাপটা ঠিক আছে, কিন্তু এর লেখাগুলো আর একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কি, এর লেখাগুলো খুব ছোট ছোট, যাতে বুঝতে খুব অসুবিধা হয়। তো এরপরে আছে ছক করেও দেওয়া আছে, প্রাক ঐতিহাসিক যুগ, এরকমভাবে প্রতিটাই আছে। আর এটার প্রতিবারে কীভাবে শেষ হয়ে প্রথম শুরু হয়েছে, এদের প্রথম যে চ্যাপ্টারটা শুরু হয়েছে সেটা কীরকমভাবে শুরু হয়েছে দেখো, দাঁড়াও। এটা ভারতের ইতিহাস শুরু হচ্ছে 1 থেকে। এইবার যখন ভারতের ইতিহাস শেষ হয়ে যাবে তখন কিন্তু আবার আর একটা যখন চ্যাপ্টার শুরু হবে তখন আবার 1 থেকে শুরু হবে। তো আমি চ্যাপ্টার দেখিয়ে দিলাম কীরকম কি সেইটা বলেছে। এইবার তারপর দেখো ইতিহাসের পরে ওটা প্রাচীন ভারতের ইতিহাস আর আধুনিক ভারতের ইতিহাস, এইগুলো হলো। এইবার আমি দেখাবো আধুনিক ভারতের ইতিহাস আছে এই মাঝখানে, এই দুটো একসঙ্গে জড়া আছে, তো এই জন্য আচ্ছা কোথাও দাঁড়াও, এই বইগুলো এর খণ্ডগুলো সরিয়ে রাখি, নয়তো অসুবিধা হচ্ছে আমার বলতে। তারপর দেখো ভূগোলের, তোমাদের ওই আধুনিক ভারতের ইতিহাস যদি
লাগে তো বলো, আমি আবার করবো, তাই ওই জন্য বেশি সময় নষ্ট হবে বলে বলিনি। দেখো এগুলো এরা জানতো মনে হয়, এরকম ভাগ ভাগ করে দিলেই ভালো হবে। কারণ এই দেখো এখান থেকে তুমি খুলে নিয়ে, এখান থেকে তুমি কেটে বা খুলে নিয়ে এটা একটা ভাগ করতে পারো, ইতিহাসের এটা ভূগোলের একটা করে ভাগ করতে পারো। আমি যেহেতু করেছি যেটা, ঠিক আছে। তো আমার এই ভূগোলের এখান থেকে ছিঁড়ে গেছিলো বলে এইটা একসঙ্গে একটা করেছি, নয়তো আমি এখান থেকেই করতাম। তো এটা দেখো ইন্ডিয়ান জিওগ্রাফি বলে, ভারতের ভূগোল বলে লেখা আছে, এই পেজটা পুরো ছাড়া আছে। তারপর আছে সূচিপত্র। সূচিপত্রে কী আছে দেখো, বা কন্টেন্ট যেটা বলি, ও আবার লিখে রেখে দিয়েছে, সূচিপত্র লিখেছে আবার কন্টেন্ট লিখেছে। ভারত ও প্রতিবেশী দেশসমূহ, দেখো এটাই 1-2 থেকে আবার শুরু হচ্ছে, এখান থেকে 1, আবার ভূগোল 1-2-3। তুমি যদি এটা ভাগ ভাগ করে নাও কোনো অসুবিধা হবে না, 1-2-3 ফের শুরু করতে পারবে। আর ভাগ ভাগ করে নিলে তোমার সুবিধা কী হবে, যাতে তুমি যখন পড়বে সেই সময় তোমার কোনো অসুবিধা হবে না, যেখান সেখানে নিয়ে ঘুরতে ঘুরতে পড়তে পারবে, হাঁটতে হাঁটতে পড়তে পারবে, পকেটে ভাঁজ করে নিয়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে পার্কে বসেও পড়তে পারবে, দারুণ সুবিধা হবে। আমি ছোট করে নেওয়ার পরে থেকে আমার পড়ার মানে কনফিডেন্স লেভেলটা আরও বেড়ে গেছে। এই তো 100-150 করে পেয়েছে, মনে হবে এক্ষুনি ছেড়ে দিচ্ছে, ঠিক আছে। তো এরকম একটা ব্যাপার। তো চলে আসো, দেখো ভারতের প্রতিবেশী দেশসমূহ। ভারতের প্রতিবেশী দেশসমূহ কি না, একটু ধরো। ভারতের প্রতিবেশী দেশসমূহ বলতে এখানে ভারতের চারপাশে যে দেশসমূহ আছে সেইগুলো বোঝাচ্ছে। তারপর ভারতের ভূপ্রকৃতি, ভারতের নদ নদী, হ্রদ উপহ্রদ, জলসেচ, বহুমুখী নদী পরিকল্পনা, ভারতের জলবায়ু, ভারতের মৃত্তিকা, ভারতের কৃষি, ভারতের স্বাভাবিক উদ্ভিদ, জাতীয় উদ্যান ও অভয়ারণ্য, খনিজ, ভারতের খনিজ সম্পদ, ভারতের শক্তি সম্পদ, ভারতের শিল্প, ভারতীয় সড়ক পরিবহন ও যোগাযোগ, ভারতের বন্দর ও শহর, ভারতের জনগণনা ও আদিম জনগোষ্ঠী, পশ্চিমবঙ্গের ভূগোল। তো এটা কত থেকে কত পৃষ্ঠা সেটা ডিটেলসে দেওয়া আছে। দেখো যেখানটা শেষ 192 পেজে ভূগোলটা তোমার শেষ করে দিয়েছে। তো তারপর চলে এসো ভারতের প্রথম অধ্যায়, ভারতের প্রতিবেশী ও দেশসমূহ। এর কিন্তু লেখার ফরম্যাট কি, 1 লাইনে করে লেখা, যে আমরা মাধ্যমিকে প্রশ্ন লিখতাম না, 1 লাইনে স্যার মুখে মুখে বলে দিত, 1 লাইনে। এশিয়া মহাদেশ একটি অন্যতম প্রধান দেশ ভারতবর্ষ। এশিয়া মহাদেশে একটি অন্যতম প্রধান দেশ হচ্ছে ভারতবর্ষ। এই ভারতবর্ষটা সম্বন্ধে বলা আছে, ঠিক আছে। তো 1 লাইনে করে সব লেখা আছে, 1 লাইন করে সব লেখা আছে। আবার কিছু কিছু ওয়ার্ড যেগুলো আমরা বুঝতে পারবো না, বুঝতে অসুবিধা হয়, সেগুলো কিন্তু ইংরাজিতে দেয়া আছে। কারণ ইংরাজি আর বাংলা একটু উচ্চারণটা ডিফিকাল্ট হয়ে যায়, বা আমরা যখন WBCS মেন দিতে যাব তখন কিন্তু আমাদের ইংরাজিটা দরকার। এই দেখো প্রতিটা ভারতের অবস্থান বলে এখান থেকে এই পর্যন্ত ভারতের অবস্থান সম্বন্ধে সব কিছু লেখা আছে শর্ট করে। তারপর ভারতীয় ভূখণ্ডের আঞ্চলিক বিভাজন ও নামকরণের ইতিহাস, এই কবে থেকে কি ভূখণ্ডের কি নামকরণের কি ইতিহাস সেইটা এখান থেকে এক নজরে দেওয়া হয়েছে। রাজ্য গঠনের পর্যালোচনা, সেই 1954 সাল থেকে এই 2019 সাল পর্যন্ত যত রাজ্য গঠন হয়েছে, এই 2017 সাল পর্যন্ত সব দেয়া আছে। তারপরে এখানটায় দেখবে তার আগে এখানে ভারতবর্ষের একটা রাজনৈতিক ম্যাপ দেওয়া আছে। রাজনৈতিক ম্যাপ বলতে যেরকম জেলা, একটা করে রাজ্য জেলা সেগুলো সম্বন্ধে দেয়া আছে। তো এইসব আন্তর্জাতিক সীমানাও দাগ করা আছে ভারতের রাজনৈতিক ম্যাপে, এগুলো করা আছে। তো এই গেল। তারপরে আছে বিশেষ তথ্য বলে একটা শর্ট ফরম্যাটে এগুলো করা আছে, কিন্তু যেগুলো মানে তোমার বুঝতে সুবিধা হবে। এটার এডিশান চলছে মনে হয় 18 এডিশান। 18 এডিশান মানে 1 থেকে 2 থেকে এবার 18 এডিশান আসছে, মানে বুঝতে পারছো তো মানে ব্যাপারটা কত লেভেলে গিয়েছে। তো এটা মোটামুটি ভালো। তো এইবার দেখে নাও, এই ভাগ ভাগ করে দেয়া আছে আরও ডিটেলসে। আবার ভৌগোলিক অবস্থান, ভারতের ভৌগোলিক অবস্থান বলে আবারও একটা ম্যাপ সুন্দরভাবে করা আছে। তারপর দেখো, তারপর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এখানেও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে, WBCS প্রিলিমস আছে, আর WBCS প্রিলিমস, WBCS মেন্স, আর IS প্রিলিমস,
আর WBCS মেন্স 2020। এবার এই লেটেস্ট যে 2020 WBCS মেন্স হলো সেটাও ইনক্লুড করা আছে। তো এটা দেখো এর বিষয়েও লেখা আছে, তোমাদের যাদের বুঝতে অসুবিধা হবে, এটা ইংরাজিতে লেখা আছে, কিন্তু ইংরাজিতে পড়ার চেষ্টা করতে হবে। এখন পড়াশুনোর ইংরাজি ভাষা বোঝাটা কোনো ব্যাপার নয়, পড়াশুনোর সবথেকে ভালো মাধ্যম হচ্ছে গুগল ট্রান্সলেট চলে এসছে। গুগল ট্রান্সলেট মারলে তুমি বুঝতে পারবে ইংরেজিতে কি বলতে চেয়েছে। ইংরেজি যদি বুঝতে অসুবিধা হয়, আবারও যদি লিখতে তোমাদের অসুবিধা হয়, একটা অ্যাপস পাওয়া যায় যাতে এরকমভাবে এই ইংরাজি পেজটা আছে না, এরকম ফটো তুলে নেবে, ফটো তুললে এবার গুগল ট্রান্সলেট মারলে সেটা সব বাংলায় হয়ে যাবে, এটা বাংলা হয়ে যাবে 1 সেকেন্ডে। তোমার নেট কানেকশান যদি ভালো লাগে 1 সেকেন্ডে হয়ে যাবে। তাও তোমার পড়তে যদি না ভালো লাগে, ফটো তুললে ট্রান্সলেট করলে পড়তে ভালো লাগছে না, গুগল স্পিকারে দিয়ে দেবে, স্পিকারে দিলে বাংলায় পড়ে তোমার শুনিয়ে দেবে। তো এত সুযোগ সুবিধা, এত সহজ পড়াশোনা তোমরা যদি না করো আর কি করবে। তো এই গেল ইংরাজি। তারপর ভারতের ভূপ্রকৃতি বলে এটা ইংরাজিতে এইসব ভাষাগুলো দেওয়া আছে, কারণ এর বাংলা ভাষা দিলে হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হবে বা আমাদের বুঝতে অসুবিধা হবে এই ভেবে, আর মেন্সে এগুলো বেশি পড়ে এই ভেবে আমাদের ইংরাজিতে এতে দিয়েছে। এবার ভারতের ম্যাপ, এটাও ভারতের ম্যাপ, এটা কিন্তু ভারতের ভূপ্রাকৃতিক বিভাগের ম্যাপ। ঠিক আছে, এখানটা কোথায় পাহাড় পর্বত কোন এখানটা কী কী ভূপ্রাকৃতিক ম্যাপে কী কী দেখেছে দেখেছে উত্তর পার্বত্য অঞ্চল, উত্তরের ভারতের বৃহৎ সমভূমি ভারতীয় মরুভূমি, উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চল মেঘালয় মালভূমি, উত্তর মধ্য ভারতের উচ্চভূমি, দক্ষিণ মধ্য ভারতের উচ্চভূমি, পূর্ব ভারতের উচ্চভূমি, দাক্ষিণাত্যের মালভূমি, উপকূলের সমভূমি, দ্বীপ ও দ্বীপপুঞ্জ। এই এতটা দেখিয়েছে। আর ভূগোলের ম্যাপটা দিয়েছে ইনক্লুড জম্মু, এই কাশ্মীর, আর এই জম্মু কাশ্মীর এগুলোও দেখিয়েছে। এটার পরে যে লেটেস্ট যে ভাগটা সেটা হলো 2019 সালে, সেটাও দিয়েছে। তারপর কিভাবে কি তৈরি হয়েছে সেই বিষয়ে আছে। তারপর পর্বতের সম্বন্ধে আছে, হিমালয় পর্বতমালা সৃষ্টির কারণ, তারপর পশ্চিম হিমালয়ের যে ছবিটা এটা পুরো ডিটেলসে দেওয়া আছে। এগুলো কিন্তু তোমার খুব উপকার হয়, এই ছবিগুলো যদি পাও খুব উপকার তোমার এই ছবি ধরে পড়লে। ঠিক আছে, তারপর দেখো পূর্ব হিমালয়ের ছবি দিয়েছে, তারপর এটা কাশ্মীর হিমালয়, এটা এরকম লেখা আছে, তারপর পূর্ব হিমালয়ের এই ছবিগুলো ডিটেলসে দেওয়া আছে। তারপর হিমাবাহ, অরুণাচল হিমাবাহ এই আর কি। তারপর পূর্ব হিমালয়, উত্তর হিমালয়ের পাহাড়ি অঞ্চল, অসাধারণভাবে আঁকা, কিন্তু এটা কি অনলাইনে নেওয়া হয়েছিল বলে এর প্রিন্টিং কিছু মিস্টেক আছে। তোমরা যদি অফলাইনে নাও বইটা ভালো করে দেখে নেবে, উল্টে দেখে নেবে। এত মোটা বই তো দেখা সম্ভব নয়, তবুও যতটা পারো দোকানে গিয়ে দাঁড়িয়ে উল্টে দেখে ভালো বইটা নেবে। অনলাইনে অনেক সময় ভালো বই আসে না। তো যাই হোক, এর কিছু লেখাটা অস্পষ্ট হয়ে আছে কিছু জায়গায়, তাও বোঝার মতন। আমি অনলাইনে কিনেছিলাম বলে আর রিটার্ন করিনি, কারণ সেই ব্যাংকে টাকা আসবে, তারপর সেই অনেক ঝামেলা আছে ওই জন্য। তারপরে এটা ভূগোল হয়ে গেল। এবার ভূগোলের পরে নিশ্চয়ই কী ছিল আমি একটু দেখছি। ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, জিওগ্রাফি অফ ইন্ডিয়া, তারপর ইন্ডিয়ান পলিটি, তারপর ইন্ডিয়ান ইকোনমিক ছিল, কিন্তু আমার সব ঘেঁটে হয়ে গেছে। আমি তো ভাগ করেছি, তাই এখানটায় জীববিদ্যাটা নিয়ে দেখাবো। জীববিদ্যা, এই জীববিদ্যার এটার ভাগ, এর কত পেজ দেখবে, এই 130 মতন পেজ আছে, তাতে প্রশ্ন সব আছে। তো এই জীববিদ্যার প্রথমে একটা ইংরেজিতে লেখা আছে লাইফ সায়েন্স, তারপর জীববিদ্যা। এই জীববিদ্যাতে কী আছে দেখো, কোষ ও কলা, ক্রোমোজোম, ডিএনএ ও আরএনএ, কোষ বিভাজন, তারপর ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটিস্টা ও ছত্রাক, প্রাণীজগৎ, উদ্ভিদজগৎ, সালোকসংশ্লেষ, শ্বসন, পুষ্টি, বিপাক, পরিপাক, সংবহনতন্ত্র, চলন ও গমন, রেচন, স্নায়ুতন্ত্র, হরমোন, বৃদ্ধি ও জনন, বংশগতি, অভিযোজন, অভিব্যক্তি, জীববিদ্যার বিভিন্ন আবিষ্কার ও আবিষ্কারক। ঠিক আছে, এগুলো সায়েন্সের আছে। তোমরা সায়েন্সটা কিন্তু ভালো গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা গুরুত্ব দিয়ে সায়েন্সটা পড়ি না। তো সে যাই হোক, অধ্যায় কী আছে, কোষ ও কলা। কোষকে ইংরাজিতে কী বলে, সেল। সেই সেলকে ইংরাজিতে লেখা আছে কোষের ইংরাজি, যেটা তোমার WBCS এর মেন্সের প্রিপারেশান নিতে সব থেকে সুবিধা হবে। এবার এখানে দেখো
জীবদেহের, এখানে দেখো জীবদেহের গঠনগত কার্যগত এককে কোষ বলে। 1965 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রবার্ট হুক কোষ আবিষ্কার করেন। তাহলে এই এক লাইনে দুটো প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। কোষ কাকে বলে, জীবদেহের গঠনগত কার্যগত একক, আর 1965 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রবার্ট হুক কত খ্রিস্টাব্দে আবিষ্কার করেন, 1665, সরি 1919 করছিলাম, 1665। আর কে আবিষ্কার করেন, রবার্ট হুক। এগুলো ইম্পর্টেন্ট, এক লাইনে করে শর্ট ফরম্যাটটা কিন্তু একই ধরে রেখেছে। দেখো এরকম এক ফরম্যাটে করেছে, তারপর এরকম ছক যাতে তোমাদের ব্রেনে ঢোকে বা আমাদের ব্রেনে ঢোকে সেই বিষয়ে ছক করে সুন্দরভাবে করে রেখেছে। ঠিক আছে, এই গেল এটার ব্যাপার। তারপর এই ছবি দেওয়া আছে, ওয়াও, এটা ছবিগুলো যদি কালারফুল হতো তো আরও সুন্দর, অসাধারণ। বইটার দাম নেবে, বইয়ের দাম তো আমরা দিই, বইয়ের দাম বেশি হচ্ছে, তা কী হচ্ছে, বইয়ের দাম বাড়বে। 800 টাকার জায়গায় 1200 টাকা প্রিন্টেড প্রাইস 2000 টাকা করবে, তা কী হয়েছে। কিন্তু এইসব কালার যদি হতো খুব সুন্দর, আমাদের হয়তো আর 200-500 টাকা খরচ হতো, কিন্তু আমরা একটা দারুণ জিনিস পেতাম, আমাদের অ্যাডভান্স লেভেলে পড়তে পারতাম। কারণ যখন কালার হবে জিনিসটা, তখন আমাদের ব্রেনে চলে আসবে, খুব তাড়াতাড়ি নিয়ে নেবে। তো এইটা অ্যানিমা সেল, প্লান্ট সেল, অ্যানিম্যাল সেল, এটা ভুল বলছিলাম, অ্যানিম্যাল সেল, তারপরে এটা প্লান্ট সেল, এগুলো এখানে দেয়া আছে। তো আরও এই তারপরে আসছে, দেখো তারপরের কথা, ভাগ, কোষের প্রকৃতি, উদাহরণ, অবস্থান, কার্য, এই সবগুলো খুব সুন্দরভাবে দেয়া আছে। তো তারপর গেলে এই পর্যন্ত গেল। গিয়ে এক নজরে তারপর এই চ্যাপ্টারের কিছু লেখা হয়েছে, শর্টভাবে লেখা হয়েছে, কিন্তু তারপরে একটু ছকটক করে বসে, তারপরেও তার থেকে আরও শর্ট করেছে। এক নজরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, এক নজরে যে এই চ্যাপ্টারে শর্ট সার্কিট যেটা বলে, শর্টকাট যেটা বলে, ঠিক আছে, বেশি পড়লে তো মাথা সার্কিট হয়ে যায়। ঠিক আছে, তো সে যাই হোক, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বলে দেয়া আছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সেগুলো এটা সুন্দরভাবে দেয়া আছে। এটাও WBCS IS, এটাও দুটো ভাগে ভাগ করা আছে। ঠিক আছে, তো এগুলো গেল এই সম্বন্ধে, এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সম্বন্ধে এই পারে তুমি পড়লে পেয়ে যাবে শর্টভাবে, কিন্তু বিস্তারিত জানতে হলে বিস্তারিতভাবে পড়তে হবে। মোটামুটি একটা আইডিয়া বা কনসেপ্ট তোমার চলে আসবে মোটামুটিভাবে। প্রশ্ন কমন পাবে কি না জানি না, হাজার প্রশ্ন থাকে একটা চ্যাপ্টার থেকে, তোমার ধরো 250 প্রশ্ন, তার মধ্যে দুটো কমন পাবে না, কি বই লিখছে। তুমিও নিজে বই লেখো, একটা চ্যাপ্টার নিয়ে কিছু রিসার্চ করে লেখো, ওই চ্যাপ্টার থেকে দেখবে চলে আসবে কমন। তো আসবে, কমন আসবে, কিন্তু তোমাদের মূল ধারণা হলো বোঝার জিনিস, তোমাদের এটা বুঝতে হবে। তারপর দ্বিতীয় অধ্যায়ে আছে, দেখো ক্রোমোজোমের DNA ও RNA। ক্রোমোজোমের, যা হাত থেকে মোবাইলটা পড়ে যায়, ক্রোমোজোমের DNA RNA এটা, তারপর এরকমভাবে ভাগ করে দেয়া আছে। ঠিক আছে, তারপর এরকমভাবে ভাগ করা আছে। ঠিক আছে, ছবি দেওয়া আছে, এই ফরম্যাটে লেখা বইটার। এবার জীববিদ্যার প্রথম থেকে শুরু হয়েছে ক পেজ, জীববিদ্যা কিন্তু 130 পেজে তোমাদের শেষ হয়ে যাচ্ছে, বলো, এর বেশি কিন্তু বাড়ায়নি। মোটামুটি একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, WBCS বা স্টেট লেভেলের সব পরীক্ষা এগুলো দিতে পারবে। তো গেল এটা জীববিদ্যা গেল। তারপর আর আসবে কে, পদার্থবিদ্যা। দেখা যাক পদার্থবিদ্যায় কী হয়। পদার্থবিদ্যা মানে ফিজিক্স, ইংরেজিতে বড় করে লেখা আছে। পদার্থবিদ্যা এরকম আছে, প্রথম পেজ ছাড়া আছে, এর কন্টেন্টগুলো দেখিয়ে নিই। তো এর কন্টেন্ট হচ্ছে পরিমাপের পদ্ধতি ও একক, স্থিতি ও গতি, নিউটনের সূত্রাবলী, ঘর্ষণ ও স্থিতিস্থাপকতা, কার্য, ক্ষমতা ও শক্তি, তাপের স্বরূপ, ভর, ভার ও শক্তি, আলোক বিজ্ঞান, শব্দবিজ্ঞান, তড়িৎ বিজ্ঞান ও চুম্বকত্ব, আধুনিক পদার্থবিদ্যা, কিছু গুরুত্বপূর্ণ তথ্য, এইভাবে ভাগ করে দেয়া আছে।
তো এটা শেষ করেছে 72 পেজে, খুব সুন্দরভাবে। দেখো 72 পেজে শেষ করেছে। দেখো ফিজিক কোয়ান্টিটি ভৌত রাশি, ফিজিক কোয়ান্টিটি ভৌত রাশি পদ্ধতি একক, সিস্টেম অফ মেজারমেন্ট অ্যান্ড ইউনিট, এগুলো দেয়া আছে ইংরেজিতে ওয়ার্ডগুলো দেয়া আছে, বাংলা ওয়ার্ডের ইংরেজি মানে সেগুলো কি হবে কী ব্যাপার সেগুলো দেয়া আছে। ঠিক আছে, এরকমভাবে এক লাইনে করে লেখা প্রশ্ন মতন। তারপর কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে যে আগের চ্যাপ্টারের মতন। ঠিক আছে, তো তারপর প্রশ্ন উত্তর আছে। বেসিক্যালি যেরকম থাকে এক নজরে কিছু গুরুত্বপূর্ণ এক নজরে দেখে বলা যায়, মানে এক লাইনে করে তারপর তার প্রশ্ন উত্তর। এই দেখো এই পেজগুলো অস্পষ্ট, কিন্তু এগুলো আমি অনলাইনের কেনার ফল। তোমরা যারা কিনবে তারা কিন্তু যাদের দূরে বাড়ি তারা দেখবে অনলাইনে কিনে নেবে, কিন্তু যাদের কলকাতার আশেপাশে বাড়ি 1-1.5 ঘন্টা লাগে কলকাতায় যেতে, তারা কলকাতায় কলেজ স্ট্রিট যাবে, গিয়ে ঘুরে কিনে নেবে। বা আরও ভালো, যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে MA করতে যায় তোমাদের আশপাশে গ্রামে বা একটু দূরে দেখবে ক্যালকাটায় অনেকে পড়তে যায়, ওদের কাছে দিয়ে দেবে, ওরাই এনে দেবে। ঠিক আছে, ওরা বই এনে দেবে, ওদের সঙ্গে একটু ভাগ করে বলবে, ওরা তো সেই যায় বেকার, একটা দুটো বই আনলে কোনো ক্ষতি নেই। ঠিক আছে, তারপর দেখো এখানে স্মৃতি ও গতি, নিউটনের সূত্রাবলী এবং ঘর্ষণ ও স্থিতিস্থাপকতা এটা আছে। তারপরে এর বোঝানোর চেষ্টা করেছে আমাদের, কিন্তু আমি কিছু বোঝার চেষ্টা করিনি। তো সে যাই হোক খুব সুন্দরভাবে লেখা আছে, এটা ছবি দেওয়া আছে। ঠিক আছে, এটারও ছবি দেওয়া আছে। এবার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ঠিক আছে, এইগুলো আছে। এই আর কি, এইগুলোই পড়তে হয় আর কি, তেমন কিছু না। ঠিক আছে, এইগুলো এই কটা পড়তে হয়, এটা কোনো ব্যাপার হলো। তারপর দেখো ইংলিশের এই সেই যথারীতি ছাড়া আছে, এটা তোমার নাম ঠিকানা সব লিখে রাখবে। তো এটা সে যাই হোক, ইংলিশ আর জিকেটা আমি একসঙ্গে রেখে দিয়েছি। ইংলিশটা দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব অ্যান্ড গ্রুপ ভার্ব, কমন ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমস, কমন এরর্স, রাইট ওয়ার্ডস অফ এক্সপিরিয়েন্স, নন ফিনিটিভ ভার্ব, প্রেফিক্স অ্যান্ড সাফিক্স, ন্যারেশন, ভয়েস চেঞ্জ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এইগুলো দেওয়া আছে খুব সুন্দরভাবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন, আমার মনে হয় এই বই থেকে ইংরাজি শেখার থেকে তুমি ইউটিউবে ভিডিও দেখে নিও, সেটা ভালো হবে। বা বাড়ির আশেপাশে যেসব মাস্টার মাধ্যমিক 11-12 পড়িয়েছিল সেই স্যারের কাছে, বা স্কুলে চলে যাবে পুরাতন হাই স্কুলে, গিয়ে স্যারদের কাছে বলবে যে স্যারটার ভালো লাগতো, ইংরেজি স্যার ভালো লাগবে, এরকম তো নেই, তবু গিয়ে বলবে যে স্যার এরকম ব্যাপার, আমাদের একটু ইংরেজি শেখাতে হবে। বা যে স্যার কাছে টিউশন পড়তে দেখবে সেই স্যারগুলো এখনও মনে হয় টিউশন পড়ায়, খোঁজ নিয়ে দেখবে। তো এইগুলো ওনাদের খুব ভালো করে বোঝাতে পারেন। ঠিক আছে, আর বেকার বই কিনে মাথা খারাপ করো না, কারণ 5-6 থেকে যেসব গ্রামার বই আছে 11-12 পর্যন্ত ওই গ্রামার করে পড়লেই হয় আর কি ইংরেজিগুলো। ঠিক আছে, তো তোমরা সাবধানে ইংরেজিটা নিয়ে আলোচনা করো, যে ভুলভাল দিকভ্রষ্ট হয়ে পড়ো না যেন ইংরেজির জন্য। ঠিক আছে, কটা নাম করা বই আছে, ওই বইগুলো কিনতেই হয় নাকি, মোটা বই। তো আমার মনে হয় ইংরাজি শেখার জন্য ইংরাজি বই কেনা দরকার নেই। একটা ভাষা তুমি কি করে বই পড়ে শিখবে? বই অবশ্যই দরকার, কিন্তু তোমার দ্বারা কি বই পড়ে হবে? হলে বই পড়ে যদি ইংরাজি শিখতে পারতে এতদিন শেখা হয়ে যেত তোমার। তুমি যেহেতু শিখতে পারোনি আর হবে না, স্যারদের থেকে শেখো, আর এই তো রিডিং করতে পারো, হয়ে যাবে, কোনো ইয়ে নেই। তারপরে প্রিভিয়াস ইয়ার এই নাউন প্রোনাউনে অ্যাডজেক্টিভ এরকমভাবে ফরম্যাটে দেওয়া আছে, ভার্বসের দেওয়া আছে, খুব সুন্দর করে এগুলো করলে কি কমন